দেখুন, একটা সবুজ রঙের বাড়ি, বাড়ি বললে বোধহয় ভুল হবে, আসলে প্রাসাদ। কার প্রাসাদ? তৃণমূল নেতা শামীম আহমেদের প্রাসাদ। এটা গেল প্রাসাদ, তার বাইরের ছবি। এই প্রাসাদের মধ্যে রয়েছে গুপ্তঘর। সেই গুপ্তঘরের সিংহদ্বার এটা। সেই সিংহদ্বার দিয়ে যদি আমরা প্রবেশ করি ভেতরে, তাহলে আমরা কি দেখব? দেখুন সেই ছবি। সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে দেখা যাবে সিঁড়ি দিয়ে নেমে ফার্স্ট ফ্লোর, এই যে নামার সিঁড়ি, ফার্স্ট ফ্লোর, সেখানে বিলাসবহুল তার আসবাবপত্রে ঘেরা। এটা যদিও স্টোর রুম। এবার যদি আমরা ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করি, তাহলে সেখানে দেখা যাবে দামি দামি আসবাবপত্র। এই যে দেখুন, দামি দামি আসবাবপত্র তা স্টোর করে রাখা। তার পাশাপাশি যেটা বেডরুম, সেখানে রয়েছে দামি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে সুড়ঙ্গ, ফার্স্ট ফ্লোর থেকে নেমেই সুড়ঙ্গে ঢোকার দরজা, সেখানেই দেখা যাচ্ছে দামি আসবাবপত্র। সুড়ঙ্গের ভেতরে কার্যত রাজপ্রাসাদ, রাজকীয় আয়োজন। যেই খাট আপনারা দেখছেন, অত্যন্ত দামি কাঠের সেই খাট। তার পাশাপাশি রয়েছে টিভি, ফ্রিজ এবং গোটা বাড়ির মনিটরিং এই ঘর থেকে, এই সুড়ঙ্গের এই ঘর থেকে চলছে। এখানেই স্ক্রিনে গোটা বাড়ির সিসি ক্যামেরার যে নজরদারিতে মোড়া, এখান থেকেই নজরদারি চলছে। আপনারা দেখুন, বিলাসবহুল খাট, এটা গ্রাউন্ড ফ্লোরের ছবি দেখাচ্ছি। তার পাশাপাশি যেরকম বললাম, এসি, ফ্রিজ, টিভি কি নেই, এবং সেগুলোর আনুমানিক বাজার মূল্য যা, সেটা দেখলে চক্ষু চরক গাছ হওয়ার উপায়। কথা বলবো, প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, একজন সামান্য তৃণমূল নেতা, তার স্ত্রী কাউন্সিলর, কোন পথে এই রাজকীয় যে প্রাসাদ, যে অন্দরমহল, তার হদিশ পাওয়া গেল, আর এর উৎসই বা কি? দেখো, মূলত আমরা জানি যে ভোট পরবর্তী হিংসা, অর্থাৎ গত 7 তারিখ বৃহস্পতিবার এক সংখ্যালঘু সেলের বিজেপি নেতা, তার বাড়িতে হামলা হয়। সেখানে মুহুর্মুহু বোমাবাজি, গুলি, এমনকি ইট বৃষ্টি হয়। এবং সেই নামে কিন্তু অভিযোগ ওঠে শামীম আহমেদ, অর্থাৎ যে বোমা মারা হচ্ছিল সেই সময় সেখানে দাঁড়িয়েছিল এবং সে নির্দেশ দিচ্ছিল কোথায় কি করতে হবে। সেই নির্দেশের ছবি আসার পর পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং তাকে খোঁজার চেষ্টা করে। তাকে যখন গ্রেপ্তার করতে গত শনিবার তার বাড়িতে যায়, তখনই গিয়ে কিন্তু পুলিশ এই পাতাল ঘরের বা গুপ্ত ঘরের হদিশ পায়। শামীম আহমেদ 2011-র আগে একটি সামান্য শপিং মলের কর্মী ছিলেন। পরবর্তীকালে সেই শপিং মলে তিনি চুরি করেন 150 টাকার বেল্ট, আর তার জন্য তার চাকরি চলে যায়। পরবর্তীকালে একটি জুতোর কোম্পানিতে গিয়ে সেখানেও চাকরি করেন। কিন্তু 2011-র পরিবর্তনের পর, রাজ্য পরিবর্তনের পর সেখানে প্রায় বলা যেতে পারে যে মন্ত্রী, মধ্য হাওড়ার প্রাক্তন মন্ত্রী বিধায়ক অরূপ রায়, তার কিন্তু ছত্রছায়া সে বেড়ে ওঠে। 2013 সালে হাওড়া পুরসভায় প্রথম ভোট হয়। সেই ভোটে কার্যত তৃণমূল কংগ্রেস সেই ভোট গঠন করে। সেই বোর্ডের কাউন্সিলর হন কিন্তু শামীমা বানু ওরফে এই শামীম আহমেদের স্ত্রী, কারণ সেটি মহিলা সংরক্ষিত ছিল বলে। এবং 36 নম্বর ওয়ার্ড হাওড়া পুরসভার তার ওয়ার্ড প্রেসিডেন্ট ছিল শামীম আহমেদ। এই 2011 সাল থেকেই তার বারবারন্ত, কোথা থেকে তোলাবাজি থেকে শুরু করে একাধিক আর্মস অ্যাক্ট তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আর্মস বিক্রি থেকে শুরু করে আর্মস পাচার, সব রকম অভিযোগ রয়েছে। পাশাপাশি সেই এলাকায় কেউ প্রমোটিং করলেই প্রমোটিং এর থেকে তোলাবাজি, এমনকি সেই প্রমোটিং অঞ্চলে অর্ধেক মালিকানা তাকে দিতে হতো এবং সেগুলিকে বিক্রি করেই এই এত অঙ্কের টাকা তিনি কিন্তু মজুত করেছিলেন। এবং সে রাজপ্রাসাদ দেখলেই বোঝা যায় কত অঙ্কের টাকা তার কাছে রয়েছে। তবে একেবারে, এবং যার আনুমানিক মূল্য, যে কথা আপনাদেরকে বলছিলাম, সেই আনুমানিক মূল্য দেখলে চক্ষু চরক গাছ হওয়ার উপায়। না, আমরা তো বুঝতে পারিনি। তো হেভি ঘর আছে, আমরা কি করে জানি? ওই কনস্ট্রাকশন, তোলাবাজি, যার ঘর বাড়ি মানে ডিসপুট আছে, ওর মধ্যে ঢুকে ডিসপুট সরিয়ে নিজে সব পয়সা নিয়ে নিত। সেই তো পুলিশকে জিজ্ঞাসা করছি কি এখন অবধি ও ধরা পড়লো কেন না? এখন অবধি কোথায় আছে? অনেক কেস আছে, অনেক কেস আছে। এবং মন্ত্রী ঘনিষ্ঠ, প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন তিনি। একই মঞ্চে দেখা যেত তাদের। অরূপ রায় কি বলছেন? আমার ঘনিষ্ঠ মধ্য হাওড়ার সমস্ত মানুষ, সমস্ত কর্মীরা আমার ঘনিষ্ঠ। সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা রয়েছে যথোপযুক্ত।
বাড়িগুলোতে তো অন্যমহল সুরঙ্গ করা আছে বিরাট বড়। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সেটা কি হয়েছে না হয়েছে আমি দেখিও না, জানিও না। এর আগে আমরা জাহাজ বাড়ি দেখেছি, আরো কত কত বাড়ি দেখেছি। এই বাড়ি নতুন কিছু না, অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না, আরো অনেক তথ্য বেরোবে এবং সবার জন্য একই ব্যবস্থা হবে, আইন। অনুপ্রবেশ রুখতে অসম মডেল, অসমের মডেলে বাংলার সীমান্ত সুরক্ষা। সীমান্ত সুরক্ষার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হিমন্ত বিশ্ব শর্মার অভিজ্ঞতাই হাতিয়ার। অসমের নীতিতেই বঙ্গে বন্ধ হবে অনুপ্রবেশ। গুয়াহাটি থেকে বার্তা বাংলার মুখ্যমন্ত্রী। मुख्यमंत्री जी मेरा बड़ा भाई है, मेरा साथ बहुत अच्छा रिलेशन बहुत दिन से है जी। उनको देख के भी बहुत सीखना है और इतना डाउन टू अर्थ है, इसलिए हेमंत जी का आने वाला दिन को बड़ा एक्सपीरियंस ज्यादा है, तो एक्सपीरियंस में मैं काम में लगा हूं। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। আমরা গতকালই দেখেছিলাম মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন সীমান্ত সুরক্ষিত করা হবে এবং বিএসএফ এর জন্য যে প্রয়োজনীয় জমি তা হস্তান্তর করা হবে, কাঁটাতার দেওয়া হবে। কারণ আমাদের এই সীমান্তবর্তী বিভিন্ন জায়গা আমরা জানি, দেখেছিলাম সেখানে কাঁটাতার ছিল না, অবশেষে কাঁটাতার বসলো। বর্ডার সিল হওয়ায় সীমান্তবাসী খুশি। কাঁটাতার লাগানোর জন্য জমি অধিগ্রহণ 45 দিনের মধ্যে জমি নেওয়ার ঘোষণা করেছে গতকালই সরকার। কাঁটাতারের জন্য জমি দিতে রাজি কৃষকরা। সরকারের তৎপরতায় স্বস্তি সীমান্তবর্তী হবিবপুরে। কাঁটাতারটা যদি 45 দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। বহুবার মাপজোক হয়েছে, কোনো রকম কোনো এখনো ব্যবস্থা হয়নি, দিলে আমরাও সুরক্ষিত হব। কাঁটাতার না থাকাতে বহুত রকম সমস্যা। কাঁটাতার হতে গেলে আমরা সুখে থাকতে পারবো এবং ধরেন যে বাংলাদেশিরা আসতে পারবে না, তো গরু চুরি হতো, দুলম্বরি হতো, ফসলের জন্য মানে মাঠ থেকে নিয়ে চলে যেত তারা কেটে চুরি করে। 0 পয়েন্ট দিনে তার বেড়া হয়, সেটা হলে খুবই খুশি, খুবই ভালো। শিল্প বান্ধব হবে পশ্চিমবঙ্গ। সরাসরি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করবে সরকার। কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেরানো হবে পরিযায়ীদের। রাজ্যে শিল্প সম্ভাবনা নিয়ে দাবি শ্রমিক ভট্টাচার্যের। শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করার দায়িত্ব বর্তমান সরকারের। আমরা দলের পক্ষ থেকে মানুষের সামনে, শিল্পপতিদের সামনে, ভিন রাজ্যে বসবাসকারী যারা বিনিয়োগকারী আছেন তাদের সামনে, অনাবাসী ভারতীয় তাদের কাছে একটা বার্তা দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। জুডিশিয়ারির ওপরে যে প্রেশার আছে, যে থ্রেট আছে, সেই পরিস্থিতির বাইরে নিয়ে আসবো। আমরা এখানে আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন করি। আমাদের একমাত্র লক্ষ্য এ রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এ রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ুক, এ রাজ্যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হোক। আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা ভিন রাজ্যে যাওয়া বন্ধ করুক, ঘরের ছেলে ঘরের ভাত খাক। আর বিজেপি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ অ্যাননিমাস। আরজি করে তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথের আগে ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির মন্তব্যে শোনা গেল জুডিশিয়াল কমিশনের কথা। আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনা তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন তাঁর ডিভিশন বেঞ্চ এই মামলা ছেড়ে দিচ্ছে। বিচারপতি বলেন, রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গড়ছে। গত শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। নিউ টাউন কনভেনশন সেন্টারে সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, শুধু আরজিকর নয়, সন্দেশখালীর বিচার দিতেও বিচার বিভাগীয় কমিশন গড়া হবে।
সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টিকে আরও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব, সেক্ষেত্রে আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। তৃণমূল জমানার শেষ 5 বছরে যে কটি ইস্যুকে কেন্দ্র করে জনরোষ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম আরজিকর। 9 অগস্ট 2024 আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। 13 অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার তদন্তেও মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামই উঠে আসে। 2025 সালে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয় শিয়ালদা আদালত। যদিও এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি নির্যাতিতার মা বাবা, তাঁরা ফের আদালতের দ্বারস্থ হন। আইনি এই লড়াই এখনো চলছে। এমনই পরিস্থিতিতে এবার আরজিকর মামলায় বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে শুভেন্দু অধিকারীর সরকার। আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা। এই দিনটার কথা আপনাদের মনে আছে? 13 ডিসেম্বর 2025 সেই দিন গোট ট্যুর, তাতে মেসি আসেন শহরে। মেসি ইভেন্ট, সে মেসি ইভেন্টে কত মানুষ তারা অপেক্ষা করেছিলেন ফুটবলের রাজপুত্রকে তারা একটু দেখবেন চোখের দেখা, কিন্তু কই আর তা হলো। মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা এবার তদন্ত, নতুন করে তদন্তের ইঙ্গিত দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। গত বছর ডিসেম্বরে যুবভারতীতে মেসি ইভেন্ট, বিপুল টাকায় টিকিট কিনেও দর্শকরা বঞ্চিত হন তাকে দেখতে। মাঠে অত্যধিক ভিড়ে মেসি দর্শন থেকে বঞ্চিত, ক্ষোভে যুবভারতীতে ব্যাপক ভাঙচুর চলে। বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করতে হয় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। ফুটবল তারকার ইভেন্টে বিশৃঙ্খলায় ফের তদন্তের সম্ভাবনা উস্কে দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। টিকিটের দাম ফেরানো হবে, এটা একটা সিদ্ধান্তের বিষয় আছে, সেটা আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত এটা আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। মেসির দুঃখ ভোলাতে ফের আন্তর্জাতিক ইভেন্ট, কলকাতায় ফের ফুটবল ম্যাচ করানোর ইঙ্গিত ক্রীড়ামন্ত্রী। নিশ্চিতভাবে মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোন ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে, যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে। टीएमसी के नेताओं ने, मंत्रियों ने फुटबॉल को भी सिंडिकेट के हवाले कर दिया। कितनी शर्मनाक तस्वीरें पूरी दुनिया ने कोलकाता से ये टीएमसी वालों के कारनामे देखे थे। ये महाजंगल राज की ही निशानी है। जब आरजीकर मेडिकल कॉलेज में एक डॉक्टर बेटी के साथ अन्याय किया गया, मोहन बागान और ईस्ट बंगाल भी बेटियों के खिलाफ हुई निर्ममता के खिलाफ कंधे से कंधा मिलाकर खड़े हो गए थे। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু। টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে ইডির জালে প্রাক্তন দমকল মন্ত্রী। ইডির দাবি দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগ করে কোটি কোটি টাকা কামিয়েছেন সুজিত বসু। 21 মে পর্যন্ত ইডি হেফাজত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। 2022 সালে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022 সালে ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুরো নিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম।
দীর্ঘদিন ধরে ইডি স্ক্যানারে ছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। ভোটের আগে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় 4 বার নোটিশ পেয়েও হাজিরা দেননি সুজিত বসু। ভোট শেষের পর 1 মে হাইকোর্টের নির্দেশে ইডি দপ্তরে হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার আদালতে তোলা হয় সুজিত বসুকে। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির। 2014 সাল থেকে অয়নশীলের সংস্থা এবিএস ইনফো জোনের মাধ্যমে বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ ইডির। পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। ইডির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত সুজিত বসু। এর ডিজিটাল প্রমাণ মিলেছে। চাকরির বিনিময়ে মোটা টাকা নিয়ে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে। সুজিত বসুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা মিলেছে। প্রায় 17 কোটি টাকা তিনি তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। শ্রীভূমিতে একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নিলেও টাকা না দেওয়ার অভিযোগ। বিধাননগরের প্রাক্তন বিধায়কের ছেলের রেস্তোরাঁয় জমা পড়েছে প্রায় 6 কোটি টাকা। সুজিত বসুর ছেলের আরেকটি রেস্তোরাঁ রয়েছে। লকডাউনের সময় সেই চাইনিজ রেস্তোরাঁয় 1 কোটি 11 লক্ষ টাকার ব্যবসা দেখানো হয়েছে। এখানেই সন্দেহ হয় কেন্দ্রীয় এজেন্সির। লকডাউনের সময় বন্ধ ছিল রেস্তোরাঁ, সে সময় প্রাক্তন মন্ত্রীর ছেলের রেস্তোরাঁয় কিভাবে কোটি কোটির ব্যবসা? এ নিয়ে বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলেই আদালতে দাবি করেছে ইডি। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। নিউজ 18 বাংলা। তৃণমূল কাউন্সিলরকে মার সিপিআইএম নেতার। তৃণমূল কাউন্সিলরকে রাস্তায় ফেলে মারের চোটে নাক ফাটলো খর্দার তৃণমূল কাউন্সিলরের। মারধরের অভিযোগ স্বীকার সিপিআইএম নেতা সব্যসাচী চক্রবর্তী। কাউন্সিলরের বিরুদ্ধেও হামলার অভিযোগ। আর যে খবর আপনাদেরকে দিচ্ছি, শুভেন্দু অধিকারীর পিএ খুনের তদন্তে এবার সিবিআই। বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে সিবিআই। পিএ খুনের তদন্তে সিবিআই এর 7 সদস্যের একটা টিম গঠন, যেখানে ডিআইজি সিবিআই পঙ্কজ কুমারের নেতৃত্বে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম কিভাবে কাজ করবে 7 সদস্যের জানবো। আরো বিস্তারিত প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, পঙ্কজ কুমার সিং যিনি ডিআইজি সিবিআই, তার নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে এবং 7 সদস্যের টিম গঠন করা, যে টিমে দিল্লির অফিসাররা যেমন রয়েছে, দিল্লির ডিআইজি পদমর্যাদার অফিসার, দিল্লির 2জন এসপি রয়েছে, একই সঙ্গে ধানবাদ থেকেও সিবিআই অফিসারদেরকে নেওয়া হয়েছে। কারণ রাজ্য সরকার মনে করেছে এটি আন্তঃরাজ্য গ্যাং এই খুনের নেপথ্যে যুক্ত রয়েছে। সেক্ষেত্রে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভিন রাজ্যের শার্প শুটার এবং পরিকল্পনা করে তারা এসেছিলেন এখানে এবং তারা খুন করেছেন। এবং খুনের মোটিভই তা এখনও স্পষ্ট নয়। রাজ্য পুলিশের তরফে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাজ্য সরকারের তরফে গতকালই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা এই খুনের তদন্তের মামলা সিবিআইকে দিয়ে করাবে। তারপরেই সিবিআইকে সে বিষয়টি জানানো হয় এবং সিবিআই কিন্তু ইতিমধ্যেই রি-এফআইআর করে তারা তদন্ত শুরু করেছে। 7 সদস্যের টিম গঠন করা হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত যে পুলিশ লাইন সেখানে। এবং
চন্দ্রনাথ রথ যে গাড়িতে ছিলেন, যে গাড়িতে গুলি চালিয়ে তাকে খুন করা হয়েছে, সেই গাড়িটি এবং ঘাতক গাড়ি অর্থাৎ যে গাড়িতে করে এই ক্রাইম বা অপরাধ সংগঠিত করা হয়েছিল, সেই 4 চাকা গাড়ি এবং 2টি বাইক যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলো এই মুহূর্তে এই বারাসাত পুলিশ লাইনে রয়েছে। সিবিআই টিম ইতিমধ্যে এবং তাদের ফরেন্সিক এক্সপার্ট, সায়েন্টিফিক উইংসের যারা এক্সপার্ট রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন এই বারাসাত পুলিশ লাইনের ভেতরে এবং তারা সেই গাড়িগুলো এক্সামিন করছে। অর্থাৎ যে গাড়িতে করে চন্দ্রনাথ রথ বাড়ি ফিরছিলেন, সেই গাড়ির সামনের আসনে তিনি বসেছিলেন, সেই গাড়ির কাছে বন্দুক ঠেকিয়ে বা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি চালানো হয়েছিল। সেই গাড়ি যেমন এক্সামিন করা হয়েছে এবং একই সঙ্গে যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে অপরাধ করার ক্ষেত্রে, অর্থাৎ যে 4 চাকা গাড়ি, প্রথমেই আমরা জানিয়েছিলাম দর্শকদেরকে যে গাড়ির নম্বর প্লেট বদল করা হয়েছিল, গাড়ির চেসিস নাম্বার বিকৃত করে দেওয়া হয় এবং অন্যান্য যেসব গাড়িটির যাতে গাড়িটির অরিজিনাল মালিক বা আসল মালিকের তার সন্ধান যাতে না পাওয়া যায়, সেইভাবে কিন্তু গাড়িটি তৈরি করা হয়েছিল যারা অপরাধ করেছেন তারা। সেক্ষেত্রে সেই গাড়িগুলো এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে এবং একই সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। ঘটনাস্থলে যে সমস্ত জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ রাজ্য পুলিশের তরফে যে এসআইটি ফর্ম করেছে তারা যে সমস্ত ফুটেজ তারা সংগ্রহ করেছিলেন, সেই ফুটেজগুলো তারা যেমন এক্সামিন করবেন এবং একই সঙ্গে সেই সমস্ত সিসিটিভির ক্যামেরা যে পজিশন, কোন জায়গায় সিসিটিভি ক্যামেরাগুলো বসানো রয়েছে এবং একই সঙ্গে ঘটনাস্থলের আশেপাশে যারা ছিলেন তার মধ্যে বেশ কয়েকজনকে তারা কথা বলেছেন, ঘটনা কখন ঘটেছিল, কারা প্রথম দেখেছিল বা কিভাবে তারা জানতে পারে, সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে সিবিআই ইনভেস্টিগেশন করছে। শুভেন্দুর পিএ খুনে ভিন রাজ্যের আন্ডারওয়ার্ল্ড যোগ, উত্তরপ্রদেশ বিহারে ধৃত 3 জনকে টানা জেরা। ধৃত রাজ সিং এর সঙ্গে বিহারের আন্ডারওয়ার্ল্ড যোগ। 2020 সালে ব্যবসায়ী খুনে গ্রেফতার শার্প শুটার রাজ। জামিনে ছাড়া পেয়েই চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। রাজের সূত্রেই শার্প শুটার গ্যাংয়ের ভিকি এবং মায়াঙ্কের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আর এদিকে খুনিদের আশ্রয় দিয়ে বিহারে ধৃত আরো এক। চন্দ্রনাথ রথ খুনে ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগ বিহারে ধৃত খুনিদের আশ্রয়দাতা বিশাল শ্রীবাস্তব। বিশাল এখনো বিআরএসটিএফ এর হেফাজতে। বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধেও 10টি মামলা। আবাসের টাকা পেয়েছেন, তবু ঘর তৈরি করতে পারছেন না। আপত্তি জানাচ্ছে রেল। অভিযোগ আলিপুরদুয়ারের শোভাগঞ্জে। খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্বের। আবাসের প্রথম কিস্তির টাকা মিলেছে, তা সত্ত্বেও ঘর করতে পারছেন না। অভিযোগ আলিপুরদুয়ারের শোভাগঞ্জের কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ ঘর তৈরিতে বাধা দিচ্ছে রেল। গ্রামবাসীদের দাবি জমি তাঁদের, কিন্তু রেল বলছে জমি রেলের। আমাদের এই জায়গা নিয়ে সমস্যা। আমারও বয়স 60 বছর হয়ে গেছে। জায়গায় আসমতো রেল 4-5 বার মাপছে, কিন্তু কোনোদিন এরকম বলে না। এই নতুন করে আইসা অফিসাররা বলে যে ভিতরে জায়গা আছে, এই কথা বলে, ঘর বানাতে দেয় না। অভিযোগ এই টানাপোড়েনের জেরে আটকে গিয়েছে আবাসের ঘর তৈরির কাজ। ঘর পাইছে সরকারি অনুদান। বিকাশ যাদব যখনই ঘর করে তখনই আইসে রেলের দিকে অবজেকশন শুরু করে দেয় যে তোমার আমিন আইপে আর রেলের আমিন দুজনে মাপো, এইভাবে বলতেছে। তারপরে আমাদের একটা আমিনকে আইসে না পাইলাম, ও বলছে যে ঠিক আছে তোমার জায়গায় আছে ঘর করতেছে, ওইটা কাগজ দেখাচ্ছে, ওটাও মানে না। দ্রুত আবাসের ঘর তৈরির দাবিতে সোমবার আলিপুরদুয়ারের মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেন স্থানীয়রা। সঙ্গে ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। অলরেডি 2 জনের ঘর ভাঙা হয়ে গেছে, তারা অন্য ঘরে তাদের ভাইয়ের ঘরে থাকছে, হোমলেস এক প্রকার। তাহলে আজকে কতদিন তারা বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এই লোকগুলো কোথায় থাকবে? তারপরেও রেলকে আমি বললাম যে 2টা পোল নিয়ে সমস্যা হচ্ছে, বাকি কাজটা করুক, ওটাকে পরে করা যাবে, কিন্তু বাকি কাজটাও করতে দেয় না। তাহলে এখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এই লোকগুলো থাকবে কোথায়?
ও যে কমপ্লেন নিয়ে আসে ওই রেলওয়ে যেখানে নোটিশ করেছে ওর মধ্যে ওদের নামই নেই। হ্যাঁ, ওদের বক্তব্য আছে ওরা কাজ করতে গেলে রেলওয়ে আরপিএফ এসে ওখানে দাঁড়িয়ে থাকে, কাজ করতে দেয় না। তো আমি ওনাদেরকে ওটাই বললাম কি প্রথমে আপনারা আগে গিয়ে ডিএফও ডিআরএম কে জিজ্ঞেস করেন কি ওদের আগেস্টে কোনো অবজেকশন আছে কি নেই। থানাতে আরপিএফ এ থানা যান না ডিআরএম এর কাছে যান, জিজ্ঞেস করেন কেন আমাদেরকে আটকানো হচ্ছে, আমার পেপারে এটা আছে। যদি ওনারা স্যাটিসফাইড না ওনারা আমাদেরকে কোয়েরি পাঠাবে, তখন ল্যান্ড থেকে আমরা রিপ্লাই পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আপনাকে আগে তো যে আটকাচ্ছে ওকে তো জিজ্ঞেস করতে হবে। যারা রেল লাইনের পারে বসবাস করছে তারা জানে যে কোনো সময় আমাদের উঠতে হতে পারে, তারা সেটাও মেন্টাল প্রিপেয়ার, কিন্তু তাদের একটা সময় দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব এবং এমপি এমএলএদের আমরা জানাবো আগামী দিনে এটা নিয়ে আমাদের যেটা কর্মসূচি থাকবে যে মানুষকে রিহ্যাবিলিটেশন, তাদের পুনর্বাসন যাতে সুস্থভাবে করা যায়। নিউজ 18 বাংলা।